হ্যালো এভরিওয়ান, আই এম দেবদুলাল শর্মা। তো আমরা ভারতের ভূগোল পড়ছিলাম এবং ভারতের ভূগোলের মধ্যে আমরা ফিজিওগ্রাফি ডিভিশনটা এখন পড়ছি। তো ফিজিওগ্রাফি ডিভিশনের মধ্যে দুটা ডিভিশন, অর্থাৎ নর্থ ইস্টার্ন মাউন্টেন আর নর্থার্ন প্লেন, এই দুটা কিন্তু আমরা পড়ে নিয়েছি অলরেডি। তো আজকে নতুন একটা টপিক পড়বো, যেটার নাম হচ্ছে পেনিনসুলার প্লেট বা উপদ্বীপীয় মালভূমি। তো চলো শুরু করি। তো দেখো, সবার প্রথমে আমরা এই উপদ্বীপীয় মালভূমির অবস্থানটা জানেন। তো আমরা যদি দেখি যে এর উত্তরে রয়েছে কিন্তু উত্তরের সমভূমি, যেটা এর আগে আমরা কভার করেছি। আর এই পশ্চিম দিকে পশ্চিম উপকূল রয়েছে, পূর্ব দিকে রয়েছে পূর্ব উপকূল। এর মাঝে যে অঞ্চলটা বিরাজমান বা রয়েছে তাকে কিন্তু আমরা উপদ্বীপীয় মালভূমি বলে থাকি। এবার দেখো, একে উপদ্বীপ বলার কারণ কি? তো উপদ্বীপ আমরা তাকে বলি যে অঞ্চলটা তিন দিক সমুদ্র দ্বারা ঘেরা এবং একদিক স্থলভাগ দ্বারা ঘেরা থাকে। তো এই অঞ্চলটার এই দিকে যদি আমরা খেয়াল করি পশ্চিম দিকে, তাহলে দেখবো এখানে আরব সাগর রয়েছে, পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর এবং দক্ষিণে রয়েছে ইন্ডিয়ান ওশিয়ান। তার মানে আমরা কি বুঝলাম? যে এই অঞ্চলের তিন দিক কিন্তু সমুদ্র দ্বারা ঘেরা, সে কারণেই কিন্তু একে আমরা উপদ্বীপ বলে থাকি। আবার এই অঞ্চলের একটা বিক্ষিপ্ত অংশ কিন্তু এই জায়গায় রয়েছে, অর্থাৎ মেঘালয় রাজ্য জুড়ে অবস্থান করছে, যেটা কিন্তু একটা গ্যাপ দ্বারা, অর্থাৎ এই যে মাঝের অঞ্চলটা, যেটা কিন্তু কিছুটা বাংলাদেশ এবং কিছুটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে রয়েছে। তো সেই অঞ্চলটাকে কিন্তু একটা গ্যাপ বলা হয়, যার নাম হচ্ছে গারো রাজমহল গ্যাপ, বা একে বলা হয় মালদা গ্যাপ। ঠিক আছে? তো এর বিস্তার যদি আমরা দেখি, তো এর বিস্তারটা উত্তর দক্ষিণে প্রায় ১৬০০ কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে প্রায় ১৪০০ কিলোমিটার। এর ক্ষেত্রমান কিন্তু ১৬ লক্ষ বর্গ কিলোমিটার। আমরা জানি ভারতের ক্ষেত্রমান ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার, অর্থাৎ প্রায় অর্ধেক কিন্তু এই অঞ্চলটা জুড়ে বিরাজমান। এই জন্যই বলা হয় যে ভারতের যতগুলো বিভাগ রয়েছে, ভূপ্রাকৃতিক বিভাগ, এই বিভাগটা কিন্তু সব থেকে বড় বা সব থেকে বৃহত্তম, এরকম বৃহত্তম আর কি। এবং এটা প্রাচীনতম একটা ভূভাগ, অর্থাৎ যতগুলো ভূপ্রাকৃতিক বিভাগ রয়েছে ভারতে, এটা কিন্তু সব থেকে প্রাচীন, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এটা কিন্তু, একে কিন্তু একটা সিল্ড অঞ্চল বলা হয়। সিল্ড অঞ্চল এই জন্য বলা হয় কারণ এটা কিন্তু অনেক প্রাচীন এবং এর মধ্যে কিন্তু সেরকম কোনো পরিবর্তন আসেনি। যে ভূখণ্ডগুলো পৃথিবীর মধ্যে অনেক প্রাচীন এবং যাদের মধ্যে সেরকম ক্ষয় বা কিছু সেরকম হয়নি, তা যারা অনেক দিন ধরে একই রকম রয়েছে, তাদেরকে কিন্তু সিল্ড অঞ্চল বলা হয়। তো ভারতের যে এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চলটা, এটাও কিন্তু সেম ওই রকমই, সে কারণে একেও কিন্তু একটা সিল্ড অঞ্চল নামে আমরা চিনি। এখানে কিন্তু অনেক পুরাতন, অর্থাৎ প্রায় আর্কিয়ান যুগের নিঃশিষ্ট এই সমস্ত শিলা পাওয়া যায় এবং এর ঢালটা কিন্তু পশ্চিম থেকে পূর্বে। অর্থাৎ আমরা যদি এর ম্যাপটা দেখি, তাহলে আমরা খেয়াল করব যে এখানে কিন্তু একটা পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে, যেটা কিন্তু এই উপদ্বীপীয় মালভূমিরই অন্তর্গত। এখান থেকে অনেকগুলো বড় বড় নদী তৈরি হয়েছে, যেমন গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এই প্রতিটা নদী কিন্তু পশ্চিমঘাট পর্বতমালায় তৈরি হলেও তারা কিন্তু এরকম করে পূর্ব দিকে এসে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, যেটা এটা প্রমাণ করে যে এই অঞ্চলটার ঢালটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে। ঠিক আছে? এবার আমরা এর উৎপত্তি যদি আমরা দেখি, তো দেখব যে এই যে অঞ্চলটা রয়েছে, অর্থাৎ উপদ্বীপীয় মালভূমি, এই অঞ্চলটা কিন্তু আজকে যেখানে অবস্থান করছে, অতীতে কিন্তু এখানে ছিল না। আজ থেকে প্রায় ৭ কোটি বছর আগে এই অঞ্চলটা কিন্তু মাদাগাস্কার দ্বীপের কাছে অবস্থান করতো, অর্থাৎ এই জায়গায় কিন্তু অবস্থান করতো। তো এই অঞ্চল থেকে যখন ধীরে 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 এরকম উপরের দিকে আসে, তখন এখানে রিইউনিয়ন আইল্যান্ড বলে একটা জায়গায় একটা হটস্পট রয়েছে, যার নাম হচ্ছে রিইউনিয়ন হটস্পট। এই হটস্পট থেকে প্রচুর পরিমাণ ম্যাগমা কিন্তু বেরিয়ে এই অঞ্চলের উপর জমা হয় এবং ধীরে ধীরে এই অঞ্চলটা কিন্তু একটা লাভা গঠিত মালভূমিতে পরিণত হয়। তো আমাদের মনে রাখতে হবে যে রিইউনিয়ন আইল্যান্ডটা কিন্তু ভারতীয় আহ, এই উপদ্বীপীয় মালভূমির উৎপত্তির জন্য অনেকটাই দায়ী বলা যেতে পারে। আমরা যদি এই অঞ্চলটাকে এর অঞ্চলটার যদি ভূপ্রাকৃতিক বিভাগ দেখি, তাহলে পুরো অঞ্চলটাকে কিন্তু তিনটা অঞ্চলে বিভক্ত করা হয়। একটা হচ্ছে মধ্য ভারতের উচ্চভূমি, পূর্ব ভারতের উচ্চভূমি, আর শেষেরটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। দেখবো যে এখানে একটা মৈকাল রেঞ্জ বা মৈকাল পর্বতমালা রয়েছে, যার সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু অমরকণ্টক, যেটা কিন্তু সাতমালা পর্বতমালার একটা অংশ। তো এখান থেকে কিন্তু একটা নদী তৈরি হয়েছে এরকম করে, যে নদীটা কিন্তু এরকম করে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আহ, আরব সাগরের আহ, পতিত হয়েছে। তো এই নদীটার নাম কিন্তু হচ্ছে নর্মদা। এই নর্মদা নদীর উত্তরের অংশটাকেই কিন্তু আমরা মধ্য ভারতের উচ্চভূমি নামে চিনি। আর নর্মদা নদীর দক্ষিণের অংশটাকে বলা হচ্ছে কিন্তু দাক্ষিণাত্য মালভূমি। অর্থাৎ নর্মদা নদী এই দুটা অঞ্চলকে কিন্তু বিভক্ত করেছে। আর পূর্ব ভারতের উচ্চভূমি বলতে এই অমরকণ্টক মালভূমি থেকেই, অমরকণ্টক শৃঙ্গ থেকেই আরেকটা নদীর কিন্তু উৎপন্ন হয়েছে,
যার নাম হচ্ছে সোন নদী। তো সোন নদীটা এরকম করে গিয়ে এদিকে গঙ্গার সঙ্গে কিন্তু মিশে যায়, অর্থাৎ সোন নদী কিন্তু এটা গঙ্গার উপনদী। তো এই সোন নদীর পূর্ব দিকের এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলটা আর মেঘালয় মালভূমিও, এই দুটাকে কিন্তু একত্রে পূর্ব ভারতের উচ্চভূমি বলা হয়। অর্থাৎ সিম্পলি বলতে গেলে নর্মদা নদীর উত্তরের অংশটাকে মধ্য ভারতের উচ্চভূমি, নর্মদার দক্ষিণের অংশকে দাক্ষিণাত্য মালভূমি এবং সোন নদীর পূর্ব দিকের অঞ্চলটাকে কিন্তু পূর্ব ভারতের উচ্চভূমি নামে আমরা চিনি। তো চলো এবার এই প্রতিটা ডিভিশন আমরা একটু ডিটেলসে করার চেষ্টা করি। তো দেখো প্রথমে আমরা মধ্য ভারতের উচ্চভূমি দিয়ে শুরু করি। তো মধ্য ভারতের উচ্চভূমি যদি আমরা দেখি, তাহলে এটা কিন্তু মোটামুটি ৩টা রাজ্যের মধ্যে অবস্থান করছে, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশের কিছু অংশ জুড়ে। গোটা অঞ্চলটা যদি 100% হয়, তার প্রায় 50% কভার করেছে কিন্তু মধ্যপ্রদেশ, 35% কভার করেছে রাজস্থান এবং বাকি 15% কিন্তু উত্তরপ্রদেশের মধ্যে রয়েছে। ঠিক আছে, মধ্য ভারতের উচ্চভূমিটা। তো এর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তো অলরেডি আমরা জানলাম যে এটা নর্মদা নদীর উত্তরের অংশ কেই কিন্তু আমরা মধ্য ভারতের উচ্চভূমি নামে চিনি। এই গোটা অঞ্চলটা কিন্তু ব্যাসাল্ট লাভা নির্গত হয়ে তৈরি হয় এবং এই অঞ্চলটা দেখতে কিন্তু চতুর্ভুজের মতো। আমরা যদি অঞ্চলটা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এই অঞ্চলটার আকৃতিটা কিন্তু অনেকটা এইরকম টাইপের, ঠিক আছে, এইরকম টাইপের। অর্থাৎ আমরা বলতে পারি একে একটা চতুর্ভুজের মতো, চতুর্ভুজ এর মতো। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে এই অঞ্চলটা একটা চতুর্ভুজের মতো। বাকি যে দুটো অংশ রয়েছে অর্থাৎ পূর্ব ভারতের উচ্চভূমি এবং দাক্ষিণাত্য প্লেটু, তারা কিন্তু দুটাই ত্রিভুজের মতো দেখতে, কিন্তু এই অঞ্চলটা কিন্তু চতুর্ভুজের মতো। নেক্সট আমরা যদি দেখি যে মধ্য ভারতের উচ্চভূমিকেও বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। তো মেইনলি এর মধ্যে কিছু পার্বত্য অঞ্চল রয়েছে আর কিছু মালভূমি অঞ্চল রয়েছে। পার্বত্য অঞ্চলের মধ্যে আরাবল্লী এবং বিন্ধ্য পর্বত কিন্তু রয়েছে। আরাবল্লীটা যদি আমরা দেখি, তো রাজস্থান সমভূমির একদম পূর্ব দিকে প্রায় উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত একটা পর্বতমালা, এটাই হলো আরাবল্লী পর্বত। এবং বিন্ধ্য পর্বত যদি দেখি, তো নর্মদা নদীর উত্তরে, এই যে এর নিচ দিয়ে একটা নদী গেছে নর্মদা নদী, সেই নর্মদা নদীর উত্তরে কিন্তু একটা পর্বতমালা রয়েছে যাকে কিন্তু আমরা বিন্ধ্য পর্বত নামে চিনি। তো এই দুটা পর্বতমালা কিন্তু মধ্য ভারতের উচ্চভূমির অন্তর্গত। এছাড়াও কিছু এখানে মালভূমি রয়েছে, যেমন মারোয়ার। তো মারোয়ারটা আমরা এই অঞ্চলের মধ্যে দেখতে পাবো, অর্থাৎ আরাবল্লী পর্বতের পূর্ব দিকে। আরাবল্লী এই মারোয়ারের পূর্ব দিকে রয়েছে মধ্য ভারতের পাথার, তার পূর্ব দিকে রয়েছে বুন্দেলখণ্ড। আবার এই গোটাগুলোর নিচে মালব মালভূমি এবং রেওয়া মালভূমি রয়েছে। এছাড়াও এই মালব আর রেওয়া মালভূমির নিচে বিন্ধ্য তৃণভূমি ও নর্মদা উপত্যকা বলেও দুটা অঞ্চল কিন্তু এখানে রয়েছে। তো এই প্রতিটা অঞ্চল সম্পর্কে কিন্তু আমরা এখন ডিটেলসে পড়ব। তো সবার প্রথমে আমরা আরাবল্লী পর্বতমালা দিয়ে শুরু করি। তো দেখো এই উপদ্বীপীয় মালভূমির মধ্যে যে সমস্ত পর্বতমালাগুলো রয়েছে, তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, সেগুলো হচ্ছে এটা কি ধরনের পর্বতমালা এক, দ্বিতীয় হচ্ছে এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তো এই দুটা কিন্তু বেশ ভালো করে মনে রাখতে হবে। তো এই আরাবল্লী পর্বতমালা কিন্তু উত্তর দক্ষিণে বিস্তৃত এবং এটা দক্ষিণে গুজরাটের আহমেদাবাদ থেকে উত্তরে কিন্তু দিল্লি পর্যন্ত বিস্তৃত, প্রায় 800 কিলোমিটার দীর্ঘ এবং এর প্রস্থ প্রায় 160 কিলোমিটার। এর উচ্চতা কিন্তু দক্ষিণের দিকে বেশি এবং যত সে ধীরে ধীরে উত্তরের দিকে যায় অর্থাৎ দিল্লির দিকে যায়, তত কিন্তু তার উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে। এমনকি দিল্লির কাছে এই অঞ্চলে এসে এর উচ্চতা কমতে কমতে প্রায় সমভূমিতে পরিণত হয়, যে অঞ্চলটাকে কিন্তু ওখানকার লোকাল ভাষায় দিল্লি শৈলশিরা বা ইংরেজিতে তাকে দিল্লি রিজ বলা হয়। তো এটা আমাদের মনে রাখতে হবে যে দিল্লি রিজ কিন্তু আরাবল্লী পর্বতেরই একটা অংশ, যেটা প্রায় সমভূমিতে পরিণত হয়েছে দিল্লির কাছে। এই গোটা আরাবল্লী পর্বতের এই সমস্ত জায়গায় কিন্তু একটা পর্বত রয়েছে। আরাবল্লী তো একটা পর্বত শ্রেণী, যার মধ্যে অনেকগুলো ছোট ছোট পর্বত রয়েছে। তো আরাবল্লী পর্বতের এই সমস্ত জায়গায় একটা পর্বত রয়েছে যার নাম হচ্ছে আবু পাহাড়। এই আবু পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। গুরু শিখরই কিন্তু এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এখানকার উচ্চতাটা অতটা ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র এটুকু মনে রাখতে হবে যে আরাবল্লী পর্বতের দক্ষিণে মাউন্ট আবুর সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর গোটা আরাবল্লী রেঞ্জের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। এবার এই আরাবল্লীর মধ্যে কিন্তু কিছু ঘাট রয়েছে। ঘাট জিনিসটা কি, দেখো আমরা যখন উত্তরের পার্বত্য অঞ্চল পড়েছিলাম তখন দেখেছিলাম যে এই পর্বতগুলোর মধ্যে কিন্তু কিছু গ্যাপ রয়েছে, যাকে আমরা ওখানকার স্থানীয় ভাষায় পাস, লা কিংবা বাংলায় যাকে আমরা গিরিপথ নামে চিনি। এই গিরিপথ বা পাস লাগুলোই দক্ষিণ এই এই যে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে কিন্তু ঘাট নামে পরিচিত। ঠিক ওরকমই আরাবল্লী পর্বতের মধ্যেও বেশ কিছু কয়েকটা ঘাট রয়েছে, যেমন হলদি ঘাট, পিপলি ঘাট, দেওয়ার ঘাট, দেশুরি ঘাট, এই সমস্ত ঘাটগুলো। তো এগুলো আমাদের মনে রাখতে হবে। এই ঘাটগুলো সম্পর্কে পরের ক্লাসে আমরা আরো ডিটেলসে পড়ব। এবার আরেকটা ইম্পর্টেন্ট এখানকার যে কি পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে গ্রেট বাউন্ডারি ফল্ট। তো দেখো এদিকে আরাবল্লী পর্বত আর নিচের দিকে বিন্ধ্য পর্বত, এই দুটার মাঝে কিন্তু একটা চ্যুতি অঞ্চল রয়েছে যাকে বলা হচ্ছে গ্রেট বাউন্ডারি ফল্ট।
তাহলে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে গ্রেট বাউন্ডারি ফল্ট কোন দুটা পর্বতমালাকে পৃথক করেছে, তাহলে কিন্তু আমাদের বলতে হবে আরাবল্লী এবং দক্ষিণে হচ্ছে বিন্ধ্য পর্বতকে কিন্তু পৃথক করেছে। তাহলে এই দুটা আরাবল্লী পর্বত আমাদের কাছে ক্লিয়ার। এরপরে আরাবল্লী পর্বতের পূর্ব দিকে যদি আমরা দেখি, তাহলে একটা মালভূমি রয়েছে যার নাম হচ্ছে মারোয়ার মালভূমি। তো মারোয়ার নামটার হওয়ার মেইন কারণ হচ্ছে এখানে কিন্তু মানে মারোয়ারিরা বসবাস করতো। তো মারোয়ারি থেকে মারোয়ার শব্দটা এসেছে। এটা আরাবল্লী পর্বতের পূর্ব দিকে অবস্থিত এবং এটা কিন্তু বান্স নদীর ক্ষয়প্রাপ্ত সমভূমি, যেটা কিন্তু চম্বলের একটা উপনদী। ইহা পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু, এই কারণে এখানকার নদীগুলো কিন্তু ধীরে ধীরে এরকম করে দিকে প্রবাহিত হয়েছে। ঠিক আছে। আর বেলে পাথর, চুনাপাথর, সেল ইত্যাদি শিলা দ্বারা কিন্তু এটা গঠিত। এই মারোয়ারের পশ্চিমে যদি আরো পূর্ব দিকে যদি আমরা দেখি, তাহলে এখানে খেয়াল করবো যে এখানে রয়েছে মধ্য ভারতের পাথার। এই মধ্য ভারতের পাথার কিন্তু চম্বল নদীর ক্ষয়প্রাপ্ত বধভূমি দেখা যায় মধ্য ভারতের পাথারের মধ্যে। বধভূমি ইংরেজি শব্দ হচ্ছে ব্যাডল্যান্ড। ঠিক আছে, ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। তো এই ব্যাডল্যান্ড টোপোগ্রাফি কিন্তু এখানে দেখা যায়। যে ব্যাডল্যান্ড টোপোগ্রাফিটা এখানকার স্থানীয় ভাষায় কিন্তু বিহর নামে পরিচিত, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো বিহর হচ্ছে মধ্য ভারতের পাথারের মধ্যে চম্বল নদীর ক্ষয়প্রাপ্ত বধভূমি। নেক্সট, এই মধ্য ভারতের পাথারের যদি পূর্ব দিকে আবার তাকাই, তো দেখতে পাবো এখানে আরেকটা মালভূমি রয়েছে যার নাম হচ্ছে বুন্দেলখণ্ড। এই বুন্দেলখণ্ড থেকে যে কোশ্চেনটা সব থেকে বেশি আসে সেটা হচ্ছে বুন্দেলখণ্ড দুটা রাজ্যের মধ্যে অবস্থান করছে, এক হচ্ছে মধ্যপ্রদেশ, দ্বিতীয় হচ্ছে উত্তরপ্রদেশ। তো মধ্যপ্রদেশ নিচের দিকে এমপি এবং উপরে কিন্তু ইউপি, এর সীমানা বরাবর কিন্তু এই অঞ্চলটা অবস্থান করছে, যার সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু হচ্ছে সিন্ধ বাবা। আর এই যে অঞ্চলটা রয়েছে এখানেও কিন্তু বেশ কয়েকটা নদী, যেমন বেতুয়া, কেন, ঠিক আছে, এই সমস্ত নদীগুলো কিন্তু এখানকার অঞ্চলটাকে ব্যবচ্ছিন্ন মালভূমিতে পরিণত করেছে। দেখো, ব্যবচ্ছিন্ন মালভূমি আমরা কাকে বলি? অর্থাৎ যে মালভূমির মধ্য দিয়ে অনেকগুলো নদী প্রবাহিত হয় এবং গোটা মালভূমিটা কয়েকটা ছোট ছোট খণ্ডে ব্যবচ্ছিন্ন পরিণত হয়, তাকে কিন্তু আমরা ব্যবচ্ছিন্ন মালভূমি বলে থাকি। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। তো বুন্দেলখণ্ড থেকে মেইনলি তিনটা জিনিস মনে রাখতে হবে, যেটা একটা প্রাচীন ব্যবচ্ছিন্ন মালভূমি, এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সিন্ধ বাবা এবং এটা কিন্তু দুটা রাজ্যের মধ্যে অবস্থান করছে, এক হচ্ছে ইউপি আর নিচের দিকে হচ্ছে এমপি। নেক্সট আমরা যদি দেখি তাহলে রয়েছে মালব মালভূমি। এই মধ্য ভারতের পাথারের নিচে অর্থাৎ দক্ষিণে যদি আমরা তাকাই, তাহলে দেখবো আরেকটা মালভূমি রয়েছে যার নাম কিন্তু হচ্ছে মালব মালভূমি, আর ইংরেজি থেকে যাকে বলা হচ্ছে মালোয়া প্লেটু। তো এই মালব মালভূমি কিন্তু লাভা মালভূমি, অর্থাৎ লাভা নির্গত হয়ে তৈরি হয়েছে এটা। এখানে কিন্তু রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়, যে কৃষ্ণ মৃত্তিকা কিন্তু তুলা চাষের পক্ষে ভালো। তার মানে আমরা এটুকু বলতে পারি যে মালব মালভূমিতে কিন্তু তুলা চাষ ভালো হয়। এবং এই মালব মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কিন্তু সিগার। তো বেশ এই কয়েকটা পয়েন্ট মনে রাখলেই হবে, যেটা একটা লাভা মালভূমি, এখানকার মৃত্তিকা কালো রেগুর মৃত্তিকা এবং এখানকার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সিগার। মালব মালভূমির পূর্ব দিকে যদি আমরা তাকাই, তাহলে আরেকটা মালভূমি দেখতে পাবো যার নাম হচ্ছে রেওয়া মালভূমি। এই রেওয়া মালভূমি কিন্তু একটা লাভা গঠিত মালভূমি এবং এখানে কিন্তু পশ্চিম থেকে পূর্বে এরকম সিঁড়ির ন্যায় ভূমিরূপ দেখা যায়। ঠিক আছে, যেটা ধাপে ধাপে পশ্চিম থেকে পূর্ব দিকে নেমে এসেছে। তো গেল রেওয়া মালভূমি। এরপরে রয়েছে বিন্ধ্য পর্বত। তো বিন্ধ্য পর্বত এই মালব মালভূমি এবং রেয়া মালভূমির দক্ষিণে কিন্তু অবস্থান করছে। এই যে বিন্ধ্য পর্বত রয়েছে, যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি যে একটা নদী গেছে পূর্ব থেকে পশ্চিমে, যার নাম হচ্ছে নর্মদা রিভার, যেটা আমি অলরেডি এর আগে বলেছি, যেটাই কিন্তু এই মধ্য ভারতের উচ্চভূমি আর দাক্ষিণাত্য মালভূমিকে পৃথক করে। এই নর্মদা নদীর উত্তরে একটা পর্বত রয়েছে যার নাম হচ্ছে বিন্ধ্য পর্বত। আবার নর্মদার দক্ষিণে একটা পর্বত রয়েছে যার নাম হচ্ছে সাতমালা পর্বত। তো এই যে বিন্ধ্য পর্বত, এই পর্বতটা কিন্তু একটা স্তূপ পর্বত। কারণ আমরা বুঝতেই পারছি যে এর মাঝখান দিয়ে যে নদীটা গেছে, সেই নদীটা কিন্তু চ্যুতি বরাবর প্রবাহিত। অর্থাৎ এরকম এই অঞ্চলটা আগে এরকম সমান ছিল, পরবর্তীকালে কি হয়েছে যে এর মাঝের অঞ্চলটা এরকম নিচু হয়ে গেছে, অর্থাৎ চ্যুতির ফলে নিচু হয়ে গেছে। এই অঞ্চলের মধ্য দিয়ে কিন্তু নর্মদা নদী প্রবাহিত হচ্ছে এবং এর এর উত্তরে কিন্তু বিন্ধ্য পর্বত এবং দক্ষিণে কিন্তু সাতমালা পর্বত অবস্থান করছে। সাতপুরা পর্বত, সাতমালা নয়, সাতপুরা পর্বত। এই সাতপুরা পর্বত কিন্তু গুজরাটের জোবার থেকে বিহারের সাসারাম পর্যন্ত বিস্তৃত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, গুজরাটের জোবার থেকে বিহারের সাসারাম পর্যন্ত বিস্তৃত। এবং এই বিন্ধ্য পর্বতের, বারবার সাতপুরা বিন্ধ্য পর্বতের মধ্যে গোলমাল লেগে যাচ্ছে। তো এটা কিন্তু বিন্ধ্য পর্বত, সাতপুরা কিন্তু সেটা যেটা কিন্তু হচ্ছে নর্মদা নদীর দক্ষিণে রয়েছে। এই বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সদ্ভাবনা শিখর। তাহলে বিন্দু পর্বত একটা স্তূপ পর্বত, আর এটা নর্মদা নদীর উত্তরে অবস্থিত এবং এটা গুজরাট থেকে বিহারের সাসারাম পর্যন্ত বিস্তৃত এবং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু হচ্ছে সদ্ভাবনা শিখর। এই কয়েকটা জিনিস কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে।
নেক্সট বিন্ধ্য তৃণভূমি এবং নর্মদা উপত্যকা রয়েছে। বিন্ধ্য তৃণভূমি কিছুই নয়, জাস্ট বিন্ধ্য পর্বতের দক্ষিণের অংশটাকে বিন্ধ্য তৃণভূমি বলা হয়, যেখানে কিছু ছোট ছোট ঘাস জন্মায়। এবং নর্মদা নদীর আশেপাশের অঞ্চলটাকে কিন্তু নর্মদা উপত্যকা বলা হয়। এটা কিন্তু একটা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। অলরেডি আমরা বললাম যে চ্যুতির ফলে যে অঞ্চলটা নিচু হয়ে যায় তাকে গ্রস্ত উপত্যকা, এবং দুপাশের যে উঁচু অঞ্চলগুলো থাকে তাকে কিন্তু স্তূপ পর্বত বলা হয়। ঠিক আছে? আর এই নর্মদা নদীর মধ্যে কিন্তু ধোঁয়াধার জলপ্রপাত দেখা যায়, যেটা কিন্তু মার্বেল এর উপর দিয়ে প্রবাহিত, ওই জন্য অনেক সময়কে মার্বেল ফলসও বলা হয়। তো এই ছিল গোটা আমাদের মধ্য ভারতের উচ্চভূমি। তাহলে আমরা কি কি পড়লাম আরেকবার রিভিশন করে নিই। যে আরাবল্লী পর্বত, যেটা রাজস্থানের পূর্ব দিকে অবস্থান করছে। আচ্ছা, এই আরাবল্লী পর্বতের উত্তর দক্ষিণে অবস্থানের কারণেই কিন্তু রাজস্থানের এই সমস্ত জায়গায় কিন্তু সেরকম বৃষ্টিপাত হয় না। যদি আরাবল্লী পর্বত এরকম পূর্ব পশ্চিমে বিস্তৃত হতো, তাহলে এদিক থেকে আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এখানে গিয়ে কিন্তু বাধা পেয়ে এই জায়গাটা কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটাতো। কিন্তু এই পুরোটাই ঘটে না, এর কারণ হচ্ছে আরাবল্লী পর্বতের উত্তর দক্ষিণে অবস্থান। তো এই আরাবল্লী একটা প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। পৃথিবীতে যতগুলো ভঙ্গিল পর্বত রয়েছে তার মধ্যে এটা কিন্তু একটা অন্যতম প্রাচীন। ভারতের মধ্যে তো প্রাচীন, গোটা পৃথিবীর মধ্যেও কিন্তু প্রাচীন ভঙ্গিল পর্বত। এবং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু হচ্ছে গুরু শিখর, যেটা কিন্তু আমাদের মাউন্ট আবু পর্বতে রয়েছে। আরাবল্লীর পূর্বেই রয়েছে মারোয়ার। ঠিক আছে? আর মারোয়ারের পূর্বে রয়েছে মধ্য ভারতের পাথার, যেখানে কিন্তু বিহর বিহর নামে বধভূমি দেখা যায়। তারপরে রয়েছে বুন্দেলখণ্ড, যেটা কিন্তু ইউপি এবং এমপির সীমানা বরাবর অবস্থান করছে। এবং এগুলো সবগুলো নিচে রয়েছে মালব মালভূমি, আর তার পাশে রয়েছে রেওয়া মালভূমি, তার নিচে রয়েছে বিন্ধ্য পর্বত, যেটা কিন্তু একটা স্তূপ পর্বত এবং যার সর্বোচ্চ শৃঙ্গের নাম সদ্ভাবনা শেখর। এবং বিন্দু পর্বত কিন্তু গুজরাটের জোবার থেকে বিহারের সাসারাম পর্যন্ত বিস্তৃত। ব্যাস এই কয়েকটা জিনিস মনে রাখলেই হবে। এবার আমরা তার পরের ডিভিশনটা অর্থাৎ পূর্ব ভারতের উচ্চভূমি সম্পর্কে পড়ব। দেখো, আমি আগেই বললাম যে এই সমস্ত জায়গায় একটা অমরকণ্টক হিল রয়েছে বা শৃঙ্গ রয়েছে, যেখান থেকে কিন্তু একটা নদী এরকম করে এদিকে চলে গেছে। একটা নদী তো এদিকে গেছে, এই নর্মদা নদী এদিকেও গেছে, যার নাম কিন্তু হচ্ছে সোন রিভার। সোন কিন্তু গঙ্গার একটা ডান তীরের উপনদী। এই সোন নদীর পূর্ব দিকের যে অঞ্চলটা, এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলটাই কিন্তু এক কথায় কি বলে যে পূর্ব ভারতের উচ্চভূমি নামে পরিচিত। সোনের পাশাপাশি এই যে মৈকাল রেঞ্জ রয়েছে, যার সর্বোচ্চ শৃঙ্গের নামই হচ্ছে অমরকণ্টক, মৈকালের পূর্ব দিকেও কিন্তু এর অবস্থান আমরা বলতে পারি। তো দেখে নিই পূর্ব ভারতের উচ্চভূমি। তো সোন নদীর দক্ষিণ পূর্বে, যেটা আমি বললাম, দক্ষিণে, কারণ সোন নদীরা তো এরকম করে গেছে, তাহলে দক্ষিণে প্লাস পূর্ব দিকে। আর এছাড়া মৈকাল পর্বত এই সমস্ত জায়গায় রয়েছে, যার পূর্ব দিকে কিন্তু এটার অবস্থান। এটা কিন্তু মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এমনকি আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতেও এর অবস্থান লক্ষ্য করা যায়। এটা কিন্তু মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের একমাত্র জেলা পুরুলিয়া, যেটা কিন্তু দাক্ষিণাত্য মালভূমি কি বলে যে উপদ্বীপীয় মালভূমির অন্তর্গত। এটা কিন্তু দেখতে অনেকটা ত্রিভুজের মতো। গোটা অঞ্চলটাকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে এরকম একটা উল্টানো ত্রিভুজের মতো। এটা মনে রাখতে হবে, আগেরটা ছিল চতুর্ভুজের মতো, এটা কিন্তু ত্রিভুজের মতো। বিদার অগ্নুৎপাতের ফলে এটা সৃষ্টি হয়েছে। অর্থাৎ যে অগ্নুৎপাত অনেকটা জায়গা জুড়ে একসঙ্গে হয় তাকে কিন্তু আমরা বিদার অগ্নুৎপাত বলি। আর কেন্দ্রীয় অগ্নুৎপাত যখন একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে হয়, যেমন আমাদের হচ্ছে কি বলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে ব্যারেন আইল্যান্ড রয়েছে, সেটা কিন্তু একটা কেন্দ্রীয় অগ্নুৎপাতের উদাহরণ। গারো রাজমহল গ্যাপ দ্বারা এটা কিন্তু মেঘালয় ক্রেটন থেকে বিচ্ছিন্ন। অর্থাৎ মেঘালয়ের মধ্যেও কিন্তু আমরা বললাম যে দাক্ষিণাত্য উপদ্বীপীয় মালভূমির কিছু অংশ রয়েছে মেঘালয় রাজ্য জুড়ে। গোটা মেঘালয়টা কিন্তু উপদ্বীপীয় মালভূমিরই অংশ। এই অঞ্চলটা মনে করা হয় এই অঞ্চলটা আগে একসঙ্গে ছিল, কিন্তু পরবর্তীকালে এদিক থেকে গঙ্গা, এদিক থেকে ব্রহ্মপুত্র, এই সমস্ত নদীগুলো এসে একে কিন্তু কি হয় পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দেয়। আর যেটাই কিন্তু গারো রাজমহল গ্যাপ কিংবা মালদা গ্যাপ নামে কিন্তু পরিচিত। এটা আমাদের মনে রাখতে হবে যে উপদ্বীপীয় মালভূমির যে একটা বিক্ষিপ্ত অংশ মেঘালয় মালভূমি রয়েছে, সেটা মূল মালভূমি থেকে কোন গ্যাপ দ্বারা বিচ্ছিন্ন। তাহলে মনে রাখতে হবে এটা গারো রাজমহল গ্যাপ বা মালদা গ্যাপ থেকে বিচ্ছিন্ন। তো এর যদি আমরা ফিজিওগ্রাফি ডিভিশন দেখে নিই, অর্থাৎ শ্রেণী বিভাগটা, তাহলে দেখবো যে এখানে বেশ কয়েকটা মালভূমি রয়েছে। এক হচ্ছে বাঘেলখণ্ড। তো বাঘেলখণ্ড হচ্ছে একদম সোন নদীর দক্ষিণ পূর্বের যে অঞ্চলটা মেইনলি, সেটাই হচ্ছে বাঘেলখণ্ড। বাঘেলখণ্ডের পূর্ব দিকে আছে ছোটনাগপুর মালভূমি, এবং এই বাঘেলখণ্ড এবং ছোটনাগপুর নিচে রয়েছে গড়জাত অঞ্চল। গড়জাত অঞ্চলের দক্ষিণে রয়েছে মহানদী অববাহিকা, এবং তারও কিছুটা দক্ষিণে রয়েছে, দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে দণ্ডকারণ্য অঞ্চল। আর একটা বিক্ষিপ্ত অংশ রয়েছে মেঘালয় রাজ্য জুড়ে, যেটা কিন্তু মালদা গ্যাপ দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন। তো এই প্রত্যেকটা মালভূমি এবার আমরা
এক এক করে পড়ি। তো দেখো প্রথমে আমরা বাগেলখন্ড মালভূমি থেকে শুরু করব। তো বাগেলখন্ড মালভূমিটা অ্যাকচুয়ালি কি, এটা কিন্তু সোন নদীর দক্ষিণ পূর্বে, এই যে সোন নদীটা রয়েছে এর কিন্তু দক্ষিণ পূর্বে অবস্থান করছে, এবং মহানদীর উত্তরে এর দক্ষিণে আরেকটা নদী রয়েছে মহানদী, যার কিন্তু উত্তরে এর অবস্থান। ঠিক আছে। নর্মদা ও সোন ট্রাফের মাঝে কিন্তু এটা প্রবাহিত হয়, অর্থাৎ নর্মদা এই এরকম করে নর্মদা এদিকে চলে গেছে, আর এদিকে কিন্তু সোন চলে গেছে, এর মাঝখানে যে ট্রাফটা রয়েছে সে তার মধ্যে দিয়ে কিন্তু এই অঞ্চলটা অবস্থান করে। মানে এক কথায় নর্মদা আর সোন নদীর মাঝের অঞ্চলটাকে আমরা বাঘেলখন্ড বলে থাকি। এর ঢালটা কিন্তু দক্ষিণ থেকে উত্তরে ক্রমশ ঢালু, এই কারণে কিন্তু এখানকার নদীগুলো এরকম করে দক্ষিণ থেকে উত্তরের দিকে চলে গেছে। তো বাগেলখন্ড থেকে যে কোশ্চিনটা আসে সেটা হচ্ছে বাগেলখন্ড কিন্তু শুধুমাত্র এমপি রাজ্য জুড়ে অবস্থান করছে, অন্যদিকে বুন্দেলখন্ড যেটা আমরা একটু আগে পড়লাম সেটা কিন্তু ইউপি আর এমপির সীমানা বরাবর অবস্থান করছে। মনে থাকবে আশা করি এটা। এবং বুন্দেলখন্ডটা কিন্তু মধ্য ভারতের উচ্চভূমির অংশ, অন্যদিকে বাগেলখন্ডটা কিন্তু পূর্ব ভারতের উচ্চভূমির অংশ। ঠিক আছে। এই যে দেখো এটা কিন্তু বুন্দেলখন্ড যেটা ইউপি আর এমপির সীমানা বরাবর, আর এটা কিন্তু বাগেলখন্ড যেটা শুধুমাত্র এমপির মধ্যে রয়েছে। ঠিক আছে। একটা সোন নদীর পূর্ব দিকে বাগেলখন্ড আর সোন নদীর পশ্চিমে কিন্তু বুন্দেলখন্ডের অবস্থান করে। ঠিক আছে। এবার আমরা পরের অংশে চলে যাব, এবং সব থেকে গুরুত্বপূর্ণ এটা ছোটনাগপুর প্লেটু, কারণ এটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও রয়েছে। তাহলে ছোটনাগপুর প্লেটুর অবস্থানটা যদি আমরা এখানে খেয়াল করি তাহলে দেখবো বাগেলখন্ডের পূর্ব দিকে কিন্তু এর অবস্থান রয়েছে। মূলত ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে এর অবস্থান লক্ষ্য করা যায়। এটাও কিন্তু একটা ব্যবচ্ছিন্ন মালভূমি, কারণ এখানেও কিন্তু অনেক নদী এই মালভূমিটাকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। অনেক রকমের খনিজ পাওয়ার জন্য ভারতের খনিজ ভান্ডার নামেও কিন্তু এই অঞ্চলটা পরিচিত। আর এই অঞ্চলের মধ্যে অনেকটা উঁচু আর সমতল, এরকম উপরটা সমতল আকৃতির কিছু অঞ্চল পাওয়া যায়, যাকে এখানকার স্থানীয় ভাষায় প্যাট অঞ্চল বলা হয়, যেমন জাসপুর প্যাট, নেতারহাট প্যাট। নেতারহাট প্যাটটা এত সুন্দর যে একে এই ছোটনাগপুর প্লেটুর কুইন বলা হয়। ঠিক আছে। তো এখানে কয়েকটা নদী রয়েছে, যেমন দামোদর এখানকার প্রধান নদী, এটা পরীক্ষা আসতে পারে যে ছোটনাগপুর মালভূমির প্রধান নদী কি, দামোদর, যেটাকে বাংলার দুঃখ বলা হয়। এছাড়া উত্তর কোয়েল রয়েছে, যেটা কিন্তু সোন নদীর উপনদী। তারপরে হচ্ছে দক্ষিণ কোয়েল, যেটা কিন্তু ব্রাহ্মণী নদীর উপনদী। এবং বরাকর রয়েছে, বরাকর হচ্ছে দামোদরের প্রধান উপনদী। এই সমস্ত নদীগুলো কি করছে, এই যে পাট অঞ্চল থেকে নির্গত হয়েছে, অর্থাৎ মালভূমির মাঝখান থেকে নির্গত হয়ে কেউ কেউ উত্তরের দিকে চলে গেছে, কেউ কেউ দক্ষিণে চলে গেছে, কেউ আবার পূর্ব দিকে গেছে। এরকম করে এই জায়গায় একটা কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী তৈরি করেছে, যাকে ইংরেজিতে কিন্তু রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন বলা হয়। তো এখান থেকে এই কোশ্চেনটা খুব পরীক্ষা আসে যে ছোটনাগপুর মালভূমির মধ্যে কোন ধরনের জলনির্গম প্রণালী দেখা যায়। তো আমরা মনে রাখবো এখানে কিন্তু রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন দেখা যায়। রেডিয়াল, যার বাংলা অর্থ হচ্ছে কিন্তু কেন্দ্র বিমুখ, অর্থাৎ একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে তৈরি হয়ে যারা পরস্পর বিপরীত দিকে চলে যায়, মানে একটা কেন্দ্র থেকে তৈরি হয় এবং বিভিন্ন দিকে চলে যায় বাইরের দিকে, তখনই তাকে আমরা কেন্দ্র বিমুখ নদী নকশা বলে থাকি। যদি গোটা অঞ্চলটা আমরা ম্যাপের মধ্যে দেখি তাহলে দেখতে পাবো যে এটা কিন্তু হচ্ছে ছোটনাগপুর প্লেটু। এখান থেকেই প্রথমে দেখো এদিকে দামোদর নদী গেছে, দামোদর নদী গেছে, এবং দামোদরেরই একটা উপনদী আছে এরকম করে, যেটা নাম হচ্ছে বরাকর। বরাকর, ঠিক আছে, যার মধ্যে কিন্তু মৈথান বাঁধ রয়েছে। ডিভিসি আমরা সবাই জানি, তো ডিভিসিতে মোট যতগুলো বাঁধ রয়েছে তার মধ্যে একটা বাঁধ কিন্তু এই নর্মদার উপনদী বরাকরের মধ্যেও রয়েছে, যার নাম হচ্ছে মৈথান। আবার আমরা যদি দেখি এখান থেকে একটা নদী এরকম করে উত্তরের দিকে চলে গেছে, যেটা হচ্ছে সোন নদীর একটা উপনদী। ঠিক ওরকমই দক্ষিণের দিকে আর একটা নদী গেছে, যেটা কিন্তু হচ্ছে ব্রাহ্মণী নদীর উপনদী। এই ব্রাহ্মণী নদীর উপনদীটাকে বলা হয় সাউথ কোয়েল রিভার। এটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে। সাউথ কোয়েল হচ্ছে দক্ষিণে প্রবাহিত, আর নর্থ কোয়েল হচ্ছে কিন্তু উত্তরে প্রবাহিত হয়ে সোন নদীর সঙ্গে মিশেছে। তাহলে নর্থ কোয়েল হচ্ছে সোন নদীর উপনদী, আর সাউথ কোয়েল হচ্ছে ব্রাহ্মণী নদীর উপনদী। এটা যাতে সবার মনে থাকে। তো এরকমই নদীগুলো একটা নির্দিষ্ট জায়গা থেকে উৎপন্ন হয়ে পরস্পর বিপরীত দিকে চলে গেছে, মানে বাইরের দিকে চলে গেছে, অর্থাৎ এভাবেই কিন্তু এটা কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী তৈরি করেছে। এখানে কিন্তু বেশ কয়েকটা পাহাড় দেখা যায় ছোট ছোট, যেমন শুশুনিয়া, অযোধ্যা, মামা ভাগ্নে, এই সমস্ত পাহাড়গুলো। এই অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু গোর্গাবুরু, যা কিন্তু দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ যে দুটা খণ্ডে বিভক্ত, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ তো আমরা জানি সান্দাকফু। সান্দাকফু, যেটা দার্জিলিং জেলায় রয়েছে এবং যার উচ্চতা হচ্ছে 3636 মিটার। ঠিক ওরকমই দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু গোর্গাবুরু, যা কিন্তু অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, এবং যেটা কিন্তু একটা ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। আরও এভাবে কোশ্চেন পরীক্ষা আসতে পারে যে পশ্চিমবঙ্গে যে মালভূমি অঞ্চল রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে সেটাও কিন্তু গোর্গাবুরুই হবে। এখানে বেশ কয়েকটা নদী জলপ্রপাত দেখা যায়, যেমন হুড্রু, জোনা, দশম, রাজা রাপ্পা ইত্যাদি। এই ম্যাপের মধ্যেও আমরা খেয়াল করলে দেখব
যে এই যে সুবর্ণরেখা নদী রয়েছে, ঠিক আছে? সেই সুবর্ণরেখা নদীতে কিন্তু হুড্রু জলপ্রপাত দেখা যায়। এই জলপ্রপাত নিয়ে আমি একটা আলাদা ক্লাস নিব যখন নদ-নদী পড়াবো। তো আপাতত আমাদের এটুকু জানতে হবে যে এখানে বেশ কয়েকটা জলপ্রপাতও রয়েছে। এবারে গোটা অঞ্চলটাকে কিন্তু বেশ ২ টা ভাগে বিভক্ত করা হয়। তো ২ টা ভাগে বিভক্ত করা হয়েছে মূলত এই যে একটা নদী গেছে দামোদর নদীর ভিত্তিতে। দামোদর নদী কি হয়েছে যে গোটা অঞ্চলটার মাঝ বরাবর প্রায় প্রবাহিত। মাঝ বরাবর প্রবাহিত হওয়ার কারণে এটা কিন্তু ২ টা অংশে বিভক্ত হয়ে গেছে। উপরের অংশটাকে বলা হচ্ছে হাজারিবাগ প্লেটু, হাজারিবাগ, ঠিক আছে? আর দক্ষিণের অংশটাকে বলা হচ্ছে রাঁচি প্লেটু। তো হাজারিবাগ এবং রাঁচি এই ২ টা খণ্ডে কিন্তু এটা বিভক্ত। তো হাজারিবাগ প্লেটুর মধ্যেই কিন্তু একটা হিল রয়েছে যার নাম হচ্ছে পরেশনাথ। আর এই পরেশনাথই কিন্তু গোটা ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। আমরা ম্যাপের মধ্যেও দেখতে পাচ্ছি পরেশনাথ। তো পরেশনাথ হচ্ছে হাজারিবাগ প্লেটুর অন্তর্গত, যেটা কিন্তু গোটা ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। এবং এই হাজারিবাগ প্লেটুর উত্তর পূর্ব দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে দেখবো যে একটা পাহাড় রয়েছে ঝাড়খণ্ডের মধ্যে, যে পাহাড়টার নাম হচ্ছে রাজমহল হিল, ঠিক আছে? তো রাজমহল হিল কিন্তু এই হাজারিবাগ প্লেটুর উত্তর পূর্ব দিকে অবস্থান করছে। ব্যাস এই কয়েকটা জিনিস এখান থেকে জানলে হবে। রাঁচি মালভূমিটা কি? রাঁচি মালভূমি কিন্তু এই দামোদর নদীর দক্ষিণের অংশটাকে বলা হয় এবং এখানে রয়েছে নেতারহাট প্যাট অঞ্চল। প্যাট অঞ্চল আমি বললাম যে এমন একটা অঞ্চল যেটা অনেকটা উঁচু এবং উপরেরটা টেবিলের মতো সমান, ঠিক আছে? তো এই অঞ্চলটাকে ওখানকার স্থানীয় ভাষায় প্যাট অঞ্চল বলা হয়। এই প্যাট অঞ্চল কিন্তু মধ্যে নেতারহাট যে অঞ্চলটা রয়েছে সেটাকে কিন্তু কুইন অফ ছোটনাগপুর প্লেটু বলা হয়। এটা দেখতে এতটাই সুন্দর যে ছোটনাগপুর অঞ্চলের রানী কিন্তু বলা হয়, ঠিক আছে? তাহলে এইগুলো ছোটনাগপুর মালভূমি। আমরা যদি ভালো করে আবার দেখি তো দেখতে পাবো যে এর মাঝ বরাবর একটা নদী প্রবাহিত হয়েছে যার নাম হচ্ছে দামোদর। এই দামোদরেরই একটা উপনদী যার নাম হচ্ছে বরাকর, যেখানে রয়েছে মৈথান বাঁধ। এই দামোদর নদীর উত্তরের অংশটাকে বলা হয় হাজারিবাগ এবং দক্ষিণের অংশটাকে বলা হয় রাঁচি। রাঁচির মধ্যে রয়েছে নেতারহাট প্যাট অঞ্চল, আর অন্যদিকে হাজারিবাগের মধ্যে রয়েছে পরেশনাথ, যেটা কিন্তু এই গোটা ছোটনাগপুর প্লেটুর সর্বোচ্চ শৃঙ্গ। আবার এই রাজমহল হিল কিন্তু এর মধ্যে অবস্থান করছে, যেটা বিহার এবং ঝাড়খণ্ডের সীমানা বরাবর অবস্থান করছে। নেক্সট চলে আসবো আমরা মেঘালয় প্লেটু। তো দেখো এই মেঘালয় প্লেটু কিন্তু একটা সময় আমাদের মূল যে প্লেটু অর্থাৎ উপদ্বীপীয় মালভূমি তার অন্তর্গত ছিল, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন নদী এই দুটাকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, ঠিক আছে? তো এই গ্যাপ একটা তৈরি করেছে, যে গ্যাপটার নাম কিন্তু হচ্ছে মালদা গ্যাপ, বা যাকে গারো রাজমহল গ্যাপ বলা হয়। গারো রাজমহল গ্যাপ এই জন্য বলা হয় কারণ এদিকে রয়েছে রাজমহল পাহাড় আর এদিকে রয়েছে গারো পাহাড়, মেঘালয়ের গারো আর এই ছোটনাগপুর প্লেটুর রাজমহল, এই দুটার নামের ভিত্তিতে নামকরণ হয়েছে গারো রাজমহল গ্যাপ। তো এই মেঘালয় মালভূমির নামকরণ কিন্তু করে ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, যাকে কিন্তু ভারতের ভূগোলের জনক বলা হয়, ঠিক আছে? এই মেঘালয় প্লেটুর মধ্যে রয়েছে মৌসিনরাম, যেখানে ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। তারপর গারো রাজমহল গ্যাপ দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন, যেটা আমি বললাম। এখানে কিন্তু মেঘালয় মালভূমির মধ্যে কিন্তু 4টা বড় বড় পর্বত পাহাড় রয়েছে, যেমন গারো, খাসি, জয়ন্তিয়া। আর একটা পাহাড় রয়েছে যেটাকে মিকির বা অনেক সময়কে কার্বি অ্যানালগ বলা হয়, যেটা কিন্তু আসামে অবস্থিত। এই কারণে একটা কোশ্চেন খুব পরীক্ষা আসে যে আসামের একমাত্র পাহাড় বা একমাত্র অঞ্চল যেটা কিন্তু মেঘালয় মালভূমির অন্তর্গত তার নাম কি? তো তার নাম কিন্তু হচ্ছে কার্বি অ্যানালগ বা হচ্ছে মিকির হিল, এটা যাতে সবার মনে থাকে। এমনকি এগুলোর অনেক সময় সর্বোচ্চ শৃঙ্গগুলো জিজ্ঞেস করে, যেমন গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নকরেক, খাসির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে শিলং, এবং এই শিলং হচ্ছে গোটা মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। তবে জয়ন্তিয়ার হচ্ছে মারাঙ্গক্সি সর্বোচ্চ শৃঙ্গ, আর কার্বি অ্যানালকের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ডাম্বুকচো, এরকম ডাম্বুকোচো এরকম আর কি, ঠিক আছে? শিলং হচ্ছে মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা খাসির সর্বোচ্চ শৃঙ্গ অ্যাকচুয়ালি। আর এখানে কয়েকটা গুহা দেখা যায়, চুনাপাথরের গুহা দেখা যায়। যারা মেঘালয় যায় ঘুরতে গেছে আর কি, তারা বুঝতে পারবে যে মেঘালয়ের মধ্যে কিন্তু প্রচুর চুনাপাথরের গুহা রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে মোসমাই, এটা কিন্তু এখানকার বৃহত্তম গুহা। তো মেঘালয় মালভূমি থেকে এই কয়েকটা জিনিস মনে রাখলেই হবে, যে মেঘালয় মালভূমিতে 4টা পাহাড় রয়েছে, একটা হচ্ছে গারো, খাসি, জয়ন্তিয়া, আর একটা হচ্ছে মিকির। যদিও মিকির বা কার্বি অ্যানালগটা আসামের মধ্যে অবস্থান করছে, কিন্তু এটা কিন্তু মেঘালয় মালভূমিরই অন্তর্গত ধরা হয়, ঠিক আছে? চলো, এবার আছে গরজাত হিল। তো আমরা বললাম বাগেলখন্ড, ছোটনাগপুর, আর এদিকে বললাম মেঘালয়। এবার এই বাগেলখন্ড ছোটনাগপুরের নিচে যদি দেখি আমরা, তো গরজাত হিল কিন্তু অবস্থান করছে বা গরজাত অঞ্চল। এর মধ্যে একটা পাহাড়ও রয়েছে যার নাম হচ্ছে গরজাত পাহাড়। তো গোটা অঞ্চলটা কিন্তু ওড়িশার মধ্যে অবস্থান করছে, যে কারণে একে ওড়িশার উচ্চভূমি বলা হয়। এখানকার ইম্পর্টেন্ট কোশ্চেন এটাই যে এই অঞ্চলটা কোন রাজ্যে অবস্থান করছে। তো এই অঞ্চলটা কিন্তু ওড়িশার মধ্যে অবস্থান করছে, এবং এর সর্বোচ্চ শৃঙ্গটাও মনে রাখা উচিত, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মলয়গিরি। ব্যাস এটুকু জানলে এখান থেকে হয়ে যাবে। নেক্সট আছে মহানদী অববাহিকা। দেখো গরজাত অঞ্চলের দক্ষিণে কিন্তু আমরা একটা নদী দেখতে পাচ্ছি,
যেটার নাম হচ্ছে মহানদী নদী। তো মহানদী নদীর আশেপাশের অঞ্চলটাকেই মহানদী অববাহিকা বলা হয়, যেটা কিন্তু গোটা ছত্তিশগড় রাজ্যের মধ্যে অবস্থান করছে। এবং এই মহানদী কিন্তু দণ্ডকারণ্য অঞ্চল থেকে তৈরি হয়েছে। এটা কিন্তু মনে রাখতে হবে, মহানদী কিন্তু দণ্ডকারণ্য অঞ্চল থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, যদিও আমরা নদ নদী পড়ার সময় এগুলো পড়বো। এবার চলে আসবো আমরা দণ্ডকারণ্য অঞ্চলে। তাহলে দেখো, বাগেলখন্ড, ছোটনাগপুর, তারপরে হচ্ছে এদিকে শিলং বা মেঘালয়, আর তারপরে এখানেও আমরা পড়লাম মহানদী বেসিন, তারপরে পড়লাম আমরা হচ্ছে কি বলে যে গড়জাত অঞ্চল, এবং তার দক্ষিণে বা দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে আরেকটা প্লেটু অঞ্চল, যার নাম হচ্ছে দণ্ডকারণ্য প্লেটু অঞ্চল বা দণ্ডকারণ্য মালভূমি। তো এই দণ্ডকারণ্য মালভূমিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ একমাত্র মালভূমি যা 4টা রাজ্য জুড়ে অবস্থান করছে। তো ছত্তিশগড়, উড়িষ্যা, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ, এই 4টা রাজ্য জুড়ে কিন্তু এর অবস্থান আমরা দেখতে পাবো। যদি আমরা ম্যাপের মধ্যে দেখি, তাহলে দেখো কিছু অংশ ছত্তিশগড়ের মধ্যে রয়েছে, কিছু অংশ ওড়িশার মধ্যে রয়েছে, কিছু অংশ এদিকে অন্ধ্রপ্রদেশের মধ্যে রয়েছে, এবং এটা কিন্তু তেলেঙ্গানার মধ্যে কিছু অংশ রয়েছে। তাহলে এটা যাতে সবার মনে থাকে যে উপদ্বীপীয় মালভূমির একমাত্র মালভূমি দণ্ডকারণ্য অঞ্চল, যেটা কিন্তু 4টা রাজ্যের মধ্যে অবস্থান করছে, এবং এর অপর নাম কিন্তু হচ্ছে বাস্তার মালভূমি। এটা অরণ্যাবৃত, বন্ধুর ভূপ্রকৃতি দেখা যায়, অর্থাৎ উঁচু নিচু। কোরপুট এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। এখানে রয়েছে বাইলাডিলা রেঞ্জ, যেটা কিন্তু লৌহ আকরিকে সমৃদ্ধ, প্রচুর পরিমাণ লৌহ আকরিক পাওয়া যায়। যখন আমরা ভারতের খনিজ সম্পদ পড়বো না, তখন এই অঞ্চলটা বারবার শুনবো যে বাইলাডিলা রেঞ্জ। তো বাইলাডিলা মনে রাখতে হবে যে এটা কিন্তু দণ্ডকারণ্য অঞ্চলের মধ্যে রয়েছে। এখানে কতগুলো নদী প্রবাহিত হয়েছে, যেমন ইন্দ্রাবতী, এর চিত্রকূট জলপ্রপাত বিশেষ কারণে বিখ্যাত, কারণ একে ভারতের নায়াগ্রা বলা হয়। তো মনে রাখতে হবে, ইন্দ্রাবতী নদী কিন্তু এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত, যেখানে কিন্তু একটা বিখ্যাত জলপ্রপাত দেখা যায়, যার নাম হচ্ছে চিত্রকূট জলপ্রপাত, এবং একে কিন্তু ভারতের নায়াগ্রা বলা হয়। তো গেল, তাহলে আমরা এক মধ্য ভারতের উচ্চভূমি এবং পূর্ব ভারতের উচ্চভূমি পড়লাম। এবার আমাদের লাস্ট পার্ট বাকি আছে, যার নাম হচ্ছে কিন্তু দাক্ষিণাত্য মালভূমি। তো দাক্ষিণাত্য মালভূমি অ্যাকচুয়ালি কোনটা, যে এই যে নর্মদা নদী আছে, নর্মদা নদীর দক্ষিণের যে অংশটা, সেটাই, এটাকেই কিন্তু দাক্ষিণাত্য মালভূমি বলা হয়। তো চলো দেখি দাক্ষিণাত্য মালভূমির অবস্থানটা ভালো করে। তো এই মালভূমিটি নর্মদা নদীর দক্ষিণে মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু ও কেরল রাজ্যের মধ্যে অবস্থান করছে। তো তেলেঙ্গানা এমন একটা রাজ্য, যে রাজ্যের কিছু অংশ কিন্তু কি করছে, মানে পূর্ব ভারতের উচ্চভূমির মধ্যে অবস্থান করছে, এবং কিছু অংশ কিন্তু দাক্ষিণাত্য মালভূমির মধ্যেও অবস্থান করছে। এই গোটা অঞ্চলটা দেখতেও কিন্তু ত্রিভুজের মতো, আমরা দেখতেই পাচ্ছি যে গোটা অঞ্চলটা একটা উল্টানো ত্রিভুজের মতো কিন্তু অবস্থান করছে। এটা উপদ্বীপীয় মালভূমির বৃহত্তম অংশ। এই যে উপদ্বীপীয় মালভূমির 3টা ভাগ করলাম, মধ্য ভারতের উচ্চভূমি, পূর্ব ভারতের উচ্চভূমি আর দাক্ষিণাত্য মালভূমি, এর মধ্যে দাক্ষিণাত্য মালভূমিটা কিন্তু সব থেকে বড়। বিদার অগ্নুৎপাতের ফলে এই অঞ্চলটা তৈরি হয়েছে, এবং এখানেও কিছু ব্যবচ্ছিন্ন, ক্ষয়জাত ও অনুচ্চ পাহাড় দেখা যায়, যেটা বাকি গোটা অঞ্চলেই দেখা যায় সেটা। এবার এর যদি আমরা ভূপ্রাকৃতিক বিভাগগুলো খেয়াল করি, তাহলে দেখবো এই অঞ্চলটাও কিন্তু 2টা অঞ্চলে বিভক্ত, একটা হচ্ছে পার্বত্য অঞ্চল, একটা হচ্ছে মালভূমি অঞ্চল। তো পার্বত্য অঞ্চলের মধ্যে রয়েছে সাতপুরা, পশ্চিমঘাট, পূর্বঘাট, নীলগিরি। তো সাতপুরা কোথায়, দেখো এদিক দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে নর্মদা, এবং তার দক্ষিণেও একটা নদী রয়েছে যার নাম হচ্ছে তাপি। তো তাপি, তো নর্মদা এবং তাপি নদীর মাঝে যে পর্বতমালা রয়েছে, তার নামই কিন্তু হচ্ছে সাতপুরা। এই সাতপুরার মধ্যে কিন্তু রয়েছে অমরকণ্টক, যেখান থেকে কিন্তু এই নর্মদা নদীটা তৈরি হয়েছে। সাতপুরার পর এদিকে পশ্চিমঘাট পর্বত রয়েছে, এদিকে রয়েছে পূর্বঘাট পর্বতমালা, এবং এই পশ্চিমঘাট পর্বত আর পূর্বঘাট পর্বতমালা যেখানে জয়েন করে, অর্থাৎ যেখানে মিলিত হয়, সেখানেও একটা পর্বত রয়েছে যার নাম হচ্ছে নীলগিরি। তো এই 4টা পর্বতমালা এখানে অবস্থান করছে, সাতপুরা, পশ্চিমঘাট, পূর্বঘাট এবং নীলগিরি। এছাড়া কয়েকটা মালভূমি অঞ্চল রয়েছে। তো মালভূমি যেটা মহারাষ্ট্র জুড়ে অবস্থান করছে, মহারাষ্ট্র মালভূমি, কর্ণাটক জুড়ে অবস্থান করছে, কর্ণাটক মালভূমি, এবং তেলেঙ্গানা জুড়ে অবস্থান করছে কিন্তু তেলেঙ্গানা মালভূমি। তো আমরা শুরু করব সাতপুরা দিয়ে। তো সাতপুরার অবস্থান আমি অলরেডি বললাম যে এটা উত্তরে নর্মদা নদী, এবং দক্ষিণে কিন্তু তাপি নদীর মাঝে অবস্থান করছে। পশ্চিমে রাজপিপলা পাহাড় থেকে পূর্বে মৈকাল পর্বত পর্যন্ত কিন্তু বিস্তৃত, অর্থাৎ পূর্বে কিন্তু মৈকাল পর্বত, আর পশ্চিমে কিন্তু রাজপিপলা পাহাড় রয়েছে। এটা তো একটা পর্বত শ্রেণী, যেখানে অনেকগুলো ছোট ছোট পর্বত বা পাহাড় রয়েছে, ঠিক আছে। তো এই পশ্চিমে যে মৈকাল পর্বত রয়েছে, তারই সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু অমরকণ্টক। আর যেখান থেকে কিন্তু 2টা গুরুত্বপূর্ণ নদী তৈরি হয়েছে, একটার নাম নর্মদা এবং একটার নাম কিন্তু হচ্ছে সোন। এটাও কিন্তু একটা স্তূপ পর্বত, যেটা আমি অলরেডি আগে বললাম। এখানে বেশ কয়েকটা পর্বত শ্রেণী রয়েছে, মানে পর্বত রয়েছে, যেমন গোইলগড়, তার মধ্যাংশে মহাদেব পাহাড়। এই মহাদেবের সর্বোচ্চ শৃঙ্গটা অনেক সময় পরীক্ষায় আসে, ধূপগড়। কারণ এই যে ধূপগড় রয়েছে, এই ধূপগড় কিন্তু গোটা সাতপুরা পর্বতেরই সর্বোচ্চ শৃঙ্গ, এটা মনে রাখতে হবে। মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় শুধুমাত্র মহাদেবের সর্বোচ্চ শৃঙ্গ নয়, বরং গোটা সাতপুরা পর্বত অঞ্চলেরই সর্বোচ্চ শৃঙ্গ। পূর্বাংশে রয়েছে মৈকাল বা মহাকাল পর্বত, যার সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক, এবং যেখান থেকে কিন্তু নর্মদা ও সোন নামক 2টি নদীর উৎপত্তি হয়েছে।
ব্যাস এটুকু অঞ্চল এখান থেকে পড়লেই হবে। নেক্সট চলে আসবো আমরা পশ্চিমঘাট। তো পশ্চিমঘাট দেখো এই যে আরব সাগরের তীরবর্তী অঞ্চলে কিন্তু অবস্থান করছে, ঠিক আছে? এই অঞ্চলটাকে বলা হয় কি হয় পশ্চিম উপকূলীয় সমভূমি। তো পশ্চিম উপকূলীয় সমভূমির পূর্ব দিকে যে অঞ্চল যে পর্বত শ্রেণীটা রয়েছে তার নাম কিন্তু হচ্ছে পশ্চিমঘাট, এবং যাকে অনেক সময় সৌহাদ্রি নামেও চেনা হয়। তো এটা তাপি নদীর দক্ষিণ থেকে, তাপি নদী থেকে শুরু করে একদম কন্যাকুমারী পর্যন্ত কিন্তু এর বিস্তার। প্রায় ১৬০০ কিলোমিটার দীর্ঘ, এবং এর গড় উচ্চতা কিন্তু হচ্ছে ১২০০ কিলোমিটার। ১২০০ মিটার, কিলোমিটার নয়। এর পশ্চিম দিকে অর্থাৎ পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে কিন্তু এরকম সিঁড়ি দেখা যায়, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। এবং এটাও কিন্তু একটা স্তূপ পর্বত। দেখো এই দাক্ষিণাত্য মালভূমি নয়, উপদ্বীপীয় মালভূমির মধ্যে যতগুলো পর্বত রয়েছে, শুধুমাত্র দুটা পর্বত বাদ দিয়ে, যেমন আরাবল্লী একটা প্রাচীন ভঙ্গিল পর্বত, আর এদিকে পূর্বঘাট পর্বতমালা যখন আমরা পড়বো তখন দেখবো যে এটা একটা ক্ষয়জাত পর্বত, অর্থাৎ এটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। এই দুটা পর্বতমালা বাদ দিয়ে বাকি যতগুলো পর্বত রয়েছে সবগুলোই কিন্তু এক একটা স্তূপ পর্বতের উদাহরণ, এটা যাতে সবার মনে থাকে। এবার এখানে রয়েছে তিনটা ঘাট। ঘাট কি জিনিস সেটা আমি আগেই বললাম। তো এখানেও তিনটা ইম্পর্টেন্ট ঘাট রয়েছে, চারটা রয়েছে মেনলি, তবে লাস্টেরটা অতটা ইম্পর্টেন্ট নয়। তো দেখে নি ঘাটগুলো কোথায় অবস্থান করছে। তো দেখো এই অঞ্চল জুড়ে কিন্তু অবস্থান করছে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা। তো এই জায়গায় মহারাষ্ট্রের নাসিক রয়েছে, এখানে রয়েছে মুম্বাই। তো মহারাষ্ট্রের নাসিক থেকে মুম্বাই যেতে গেলে একটা কিন্তু ঘাট পড়ে, যে ঘাটটার নাম হচ্ছে থলঘাট, ঠিক আছে? আর এই মুম্বাই এখানে রয়েছে পুনে, তো মুম্বাই থেকে পুনে গেলে আর একটা ঘাট পড়ে, সেটার নাম হচ্ছে ভোরঘাট, ঠিক আছে? আবার দক্ষিণে যদি চলে আসি তো কেরালা তামিলনাড়ুর মধ্যে দুটা ঘাট রয়েছে। উপরের ঘাটটার নাম হচ্ছে পালঘাট, আর নিচের ঘাটটার নাম হচ্ছে কিন্তু সেনেকোট্টা ঘাট। তো এই চারটা ঘাট আমাদের মনে রাখতে হবে। এই ঘাটগুলো ডিরেক্ট এমনি দিতে পারে যে এই দুটা জায়গাকে যুক্তকারী ঘাটটির নাম কি। আরেকটা কোশ্চেন এখান থেকে আসে যে এই ঘাটগুলো পর দিয়ে দিল এবং বললো এগুলো উত্তর থেকে দক্ষিণে সাজাও। তো উত্তর থেকে দক্ষিণে সাজানোর জন্য আমরা একটা ট্রিক দিয়ে মনে রাখার চেষ্টা করবো। এটা তার নাম হচ্ছে থালা ভরা পায়েস, পায়েস, ঠিক আছে? তো থালা থেকে থলঘাট, ভরা থেকে ভোরঘাট, পা থেকে পালঘাট, আর স থেকে সেনেকোট্টা ঘাট। এভাবে কিন্তু মনে রাখলেই হবে। যদিও এই ঘাটগুলো সম্পর্কে আমি পরে ডিটেলসে একটা ক্লাস নিব, তাও আপাতত যদি কেউ মনে রাখতে চায় তাহলে এইভাবে কিন্তু মনে রাখতে পারে। এবার দেখো এই পশ্চিমঘাট পর্বতমালা কিন্তু পুনরায় তিনটা খণ্ডে বিভক্ত। তো তিনটা খণ্ডে যদি আমরা এখানে দেখি তাপি নদী রয়েছে, টোটাল দৈর্ঘ্য কিন্তু এর ১৬০০ কিলোমিটার, একটু আগে আমি বললাম। তো এখানে তাপি নদীর দক্ষিণ থেকে শুরু করে এখানে একটা অক্ষরেখা রয়েছে যার নাম হচ্ছে ১৬ ডিগ্রি অক্ষরেখা। ১৬ ডিগ্রি অক্ষরেখা এর মধ্যে দিয়ে গেছে। এই অঞ্চলটার গোটাটার দৈর্ঘ্য কিন্তু হচ্ছে কত কিলোমিটার? ৬৪০ কিলোমিটার। আবার এই ১৬ ডিগ্রি অক্ষরেখা থেকে একদম দক্ষিণে পালঘাট পর্যন্ত এটারও বিস্তার কিন্তু হচ্ছে ৬৪০ কিলোমিটার। আর পালঘাট থেকে একদম কন্যাকুমারী পর্যন্ত যার বিস্তার হচ্ছে ৩২০ কিলোমিটার। এটাকে বলা হয় দক্ষিণ ঘাট, এটাকে বলা হয় মধ্যঘাট, এটাকে বলা হয় উত্তর ঘাট। তো এই তিনটাকে যদি যোগ করি তাহলে কিন্তু যোগফলটা ১৬০০ কিলোমিটার হয়, ঠিক আছে? এবার এই যে তিনটা ঘাটে বিভক্ত হলো, এই ঘাটে কিন্তু ছোট ছোট অনেকগুলো পাহাড় দেখা যায়। যেমন উত্তর ঘাটের মধ্যে আমরা দেখতে পাবো অজন্তা, কলসুবাই, বালাঘাট, হরিশ্চন্দ্রগড় ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে কলসুবাইটা কিন্তু এখানকার সর্বোচ্চ শৃঙ্গ, যা কিন্তু গোটা পশ্চিমঘাট পর্বতমালার আবার তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ, যেটা কিন্তু এখানে অবস্থান করছে। মধ্যঘাটেও আমরা দেখতে পাবো ভাবুলমালা, কুদ্রমুখ, পুষ্পগিরি এই সমস্ত এগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে? এর মধ্যে ভাবুলমালা কিন্তু এখানকার সর্বোচ্চ শৃঙ্গ, অর্থাৎ মধ্যঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম ভাবুলমালা, যেটা গোটা পশ্চিম ঘাটের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। আবার আমরা যদি দক্ষিণ ঘাট দেখি তাহলে দক্ষিণ ঘাটে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট হিল রয়েছে, যেমন আন্নামালাই, পালানি, কার্ডামাম, আগস্তমালাই এই সমস্ত, ঠিক আছে? এদের মধ্যে আনাইমালাই যেটা রয়েছে, আনাইমালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, যেটা কিন্তু এখানকার সর্বোচ্চ শৃঙ্গ এবং গোটা পশ্চিম ঘাটেরও সর্বোচ্চ শৃঙ্গ ওটা। শুধুমাত্র গোটা পশ্চিম ঘাট নয়, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু এই আনাইমুদি, যার উচ্চতা কিন্তু ২৬৯৫ মিটার। তাহলে আমরা কি বুঝলাম? যে পশ্চিম ঘাট তিনটা খণ্ডে বিভক্ত। এই তিনটা খণ্ডের মধ্যে সব থেকে বেশি উঁচু দেখা যায় কিন্তু দক্ষিণ দিকে। যত আমরা উত্তরের দিকে যাব উচ্চতা কমবে। এই কারণেই দক্ষিণ দিকের এই সমস্ত জায়গায় কিন্তু পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ অবস্থান করছে, যার নাম হচ্ছে আনাইমুদি। দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু এখানে অবস্থান করছে, যার নাম হচ্ছে ভাবুলমালা। এবং তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ অবস্থান করছে উত্তর ঘাটে, যার নাম হচ্ছে কলসুবাই। তো এটা যাতে সবার মনে থাকে। এই পর্বতগুলো আমি এবার ম্যাপেও দেখানোর চেষ্টা করেছি। দেখো উপরের দিকে যেমন আমি বললাম যে সাতমালা রেঞ্জ রয়েছে, অজন্তা রয়েছে, হরিশ্চন্দ্রগড় রয়েছে, বালাঘাট রয়েছে, এগুলো হচ্ছে নর্দার্ন ঘাটের, ঠিক আছে? উত্তরের পশ্চিম ঘাটের উত্তরের অংশের। ঠিক ওরকম দক্ষিণ দিকেও কিছু কিছু রয়েছে, যেমন আনাইমালাই, কার্ডামাম, ঠিক আছে? পরের এটা ম্যাপটাতে মনে হয় ভালো আছে, দেখি। এখানে আনাইমালাই, পালানি, কার্ডামাম, আগস্তামালাই। তো আনাইমালাই এর সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি,
গোটা পশ্চিমঘাটের তথা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এবং আগাস্তামালাই হচ্ছে ভারতের দক্ষিণতম পর্বত। এটা পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে যে ভারতের দক্ষিণতম পর্বত কি? আনাইমালাই, কিন্তু এটা সরি আগস্তামালাই কিন্তু মনে রাখতে হবে। এবং আগস্তামালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গটা অনেক সময় পরীক্ষা আছে, দেখো এখানে কিন্তু উল্লেখ করা আছে আগস্ত কুটুম। আগস্তামালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গ আগস্ত কুটুম, কারণ যেহেতু এটা ভারতের দক্ষিণতম পর্বত না, এই জন্য অনেক সময় এটা জিজ্ঞেস করে বসে কোনো পরীক্ষায়, তো এটা যাতে মনে রাখে। তবে দেখো এর নিচেও কিন্তু একটা ছোট পর্বত রয়েছে, বেশিরভাগ বইতে ওটা আলোচনা করা থাকে না, ওর নাম কিন্তু হচ্ছে নাগের কেলি। তো এটা কিন্তু সবাই মনে রেখো, যেহেতু বইয়ের মধ্যে সেরকম নেই তাই কিন্তু আমি এটা অ্যাড করিনি এখানে, ঠিক আছে। তো নাগের কেলিটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে, যদি নাগের কেলি অপশনে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটাই অপশন হবে যে ভারতের দক্ষিণতম পাহাড় বা দক্ষিণতম পর্বত, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে অবশ্যই আগস্তামালাই হবে। চলো, তো আমরা দেখলাম যে আনাইমালাই, যার সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, যেটা গোটা পশ্চিমঘাট তথা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তার নিচে রয়েছে কার্ডামাম, তার নিচে রয়েছে আগাস্তামালাই, যেটা দক্ষিণের মানে ভারতের দক্ষিণতম পর্বত। এবার দেখো এই আনাইমুদি তো আমরা পড়লাম, যেটা আনাইমালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গ। তো আনাইমুদির নামটার একটা কারণ রয়েছে। আনাইমুদির কিন্তু দুটা অর্থ, আনাই শব্দের অর্থ কিন্তু হাতি, এবং মুদি শব্দের অর্থ কিন্তু শিখর বা আর কি সুর, হাতির সুর। তো দেখো এই পাহাড়টা যদি আমরা দেখি আনাইমুদি, তাহলে কিন্তু দেখতে অনেকটা হাতির সুরের মতো লাগে, হয়তো সবাই বুঝতে পারছো ডায়াগ্রামটা দেখে বা ম্যাপটা দেখে। তো যেহেতু এটা হাতির সুরের মতো দেখতে, সেহেতু এখানকার লোকাল ভাষায় একে আনাইমুদি বলা হয়। তো এটা যাতে সবার মনে থাকে। পশ্চিমঘাট পর্বতের গুরুত্ব কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে অনেক মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখিনি কি কি কেন গুরুত্বপূর্ণ এটা। এখানে প্রথম মৌসুমী বিস্ফোরণ ঘটে। মৌসুমী বিস্ফোরণ কি? বর্ষাকালের ফলে প্রথম যে বৃষ্টিপাতটা হয় সেটাকে কিন্তু আমরা মৌসুমী বিস্ফোরণ বলে থাকি। তো দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রথম বাধা কিন্তু কেরালার এই পশ্চিমঘাট পর্বতেই পায়, এবং এখানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, যে ঘটনাটাই কিন্তু এখানে মৌসুমী বিস্ফোরণ নামে পরিচিত। পশ্চিমঘাট পর্বতমালা যদি না থাকতো তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতো না। এটি ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য হটস্পট। জীববৈচিত্র্য হটস্পট আমরা কাকে বলি? যেখানে প্রচুর পরিমাণ জীবের বসবাস, তাকে কিন্তু জীববৈচিত্র্য হটস্পট বলা হয়, ঠিক আছে। এবং যেটাকে সংরক্ষণ করা খুব দরকার, নাহলে কিন্তু ভবিষ্যতে অনেক প্রাণী ওখানে মারা যেতে পারে। তো এই যে পশ্চিমঘাট পর্বতমালার এই যে জীববৈচিত্র্য হটস্পটটা, এটা কিন্তু ভারতের সব থেকে বড় জীববৈচিত্র্য একটা হটস্পট। যখন আমরা পড়বো এটা তখন ঠিক ক্লিয়ার হয়ে যাবে। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এরকম বড় কয়েকটা নদী তৈরি হয়েছে, যেমন দেখতে পাচ্ছি গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। তো এই যে পশ্চিমঘাট পর্বতমালা, এখান থেকে কিন্তু কয়েকটা বড় বড় নদীর উৎপত্তি হয়েছে, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার আমরা চলে আসবো পূর্বঘাট পর্বতমালা। দেখো পশ্চিমঘাটে যখন দেখলাম, তো পশ্চিমঘাট মোটামুটি একটানা বিস্তৃত, এর কিন্তু কোনো স্থানে গ্যাপ নেই। কিন্তু পূর্বঘাট দেখো স্থানে স্থানে বিচ্ছিন্ন, পূর্বঘাট স্থানে স্থানে বিচ্ছিন্ন। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে পশ্চিমঘাট পর্বত থেকে যে নদীগুলো নির্গত হয়েছে সেগুলো কিন্তু এখানে গিয়ে পূর্বঘাটকে কিন্তু ভেঙে দিয়েছে, এবং এই কারণেই কিন্তু এটাকে একটা ক্ষয়জাত পর্বত বলা হয়, যেটা কিন্তু ক্ষয়ের ফলে ধীরে ধীরে কমে যাচ্ছে। আবার এখানে কৃষ্ণা নদী ওরকম করেছে, কাবেরী নদীও করেছে, উপর দিকে মহানদী নদী, এটা কিন্তু মহানদী রিভার, এই অঞ্চলটা হচ্ছে চিল্কা হ্রদ। তো মহানদী নদীও কিন্তু এই পর্বতমালাটাকে কিন্তু পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তো ওটাই বলেছে, ওগুলো লেখা আছে এখানে দেখো, নদীর উপত্যকা থেকে, এই নদীর থেকে শুরু করে, ঠিক আছে, মহানদী নয় অ্যাকচুয়ালি, সুবর্ণরেখা থেকে শুরু করে, ঠিক আছে, দক্ষিণে নীলগিরি পর্যন্ত। আরেকটা জিনিস, এর বিস্তার কিন্তু নীলগিরি পর্যন্ত, কিন্তু পশ্চিমঘাটের বিস্তার একদম আমাদের ইয়ে পর্যন্ত, কি বলে যে কন্যাকুমারী পর্যন্ত, অর্থাৎ পশ্চিমঘাটের বিস্তারটা কিন্তু বেশি, প্রায় 1200 কিলোমিটার দীর্ঘ। আগেরটা ছিল 1600 কিলোমিটার, এটা কিন্তু 1200 কিলোমিটার দীর্ঘ। এটি পশ্চিমঘাটের মতো একটানা বিস্তৃত নয়, এটি পূর্ব প্রান্তে বঙ্গোপসাগর বরাবর কতগুলি বিচ্ছিন্ন ক্ষয়জাত পাহাড়ের সমষ্টি, যেমন নাল্লামাল্লা, পালকোন্ডা, হেলিকোন্ডা, সেভরয়, পাচামালাই, জাভাদি, শেষাচালাম। তো অনেক সময় এগুলো জিজ্ঞেস করে দিদিল যে এই পর্বতমালাটি কোন পর্বতের অন্তর্গত, এই পর্বতটি কোন পর্বতমালার অন্তর্গত, তখন কিন্তু এগুলো এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার জন্য এগুলো আমাদের মনে রাখতে হবে। সর্বত্র মাথা গোলাকৃতি, এখানকার পাহাড়গুলো মাথা গোলাকৃতি হয়। গড় উচ্চতা অনেকটাই কম, 450 থেকে 650 মিটার, যেখানে পশ্চিম ঘাটের উচ্চতা কিন্তু অনেকটাই বেশি ছিল। এই পূর্ব ঘাটকেও কিন্তু আমরা দুটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ওড়িশা অন্ধ্রপ্রদেশ জুড়ে বিস্তৃত উত্তর ঘাট, এই যে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গা জুড়ে এই অঞ্চলটা হচ্ছে উত্তর ঘাট, এই অঞ্চলটা হচ্ছে দক্ষিণ ঘাট। এই উত্তর ঘাটের মধ্যে রয়েছে মহেন্দ্রগিরি, যেটা আগে পূর্ব ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ ছিল, এবং দক্ষিণ ঘাটের মধ্যে অবস্থান করছে জিন্দাগাড়া, যেটা কিন্তু বর্তমানে ওটা পূর্ব ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। তো এটা এই কয়েকটা জিনিস মনে রাখলেই হবে যে পূর্বঘাট একটা ক্ষয়জাত পর্বত, এটা কিন্তু স্থানে স্থানে বিচ্ছিন্ন কতগুলি পর্বতের সমষ্টি, এবং এর দুটা ভাগ আছে, উত্তরের অংশটার নাম উত্তর ঘাট, দক্ষিণের অংশটার নাম দক্ষিণ ঘাট। দক্ষিণ ঘাটটা মূলত তামিলনাড়ু রাজ্যের মধ্যে অবস্থান করছে, আর উত্তর ঘাটটা ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর মধ্যে অবস্থান করছে।
উত্তর ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ মহেন্দ্রগিরি এবং দক্ষিণ ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাড়া বা অনেক সময়কে আরমাকোন্ডা নামেও আমরা চিনি। তো এই আরমাকোন্ডা বা জিন্দাগাড়া গোটা পূর্ব ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। তো দেখো এখানে এই পর্বতমালাগুলো কিন্তু আছে, নাল্লামালা, এর্রামালা, ভেলিকোন্ডা, পালকোন্ডা, ঠিক আছে, শেষাচলাম, এগুলো কিন্তু অনেক সময় পরীক্ষা দিয়ে দেয়। ম্যাপ দেখে দেখে পড়ো সবাই, তাহলে দেখো অনেক সুবিধা হবে। আর এখানে অবস্থান করছে কিন্তু জিন্দাগাড়া, যেটা কিন্তু গোটা কি বলে পূর্ব ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। চলো এবার আমরা নীলগিরি পড়ব। তো নীলগিরি কোনো পর্বত নয়, অ্যাকচুয়ালি নীলগিরি একটা পর্বত গ্রন্থি। পর্বত গ্রন্থি কাকে বলে? মনে আছে আমি উত্তরের পার্বত্য অঞ্চল পড়ার সময় পামির গ্রন্থির কথা বলেছিলাম, যেখান থেকে কারাকোরাম রেজিস্টার উৎপত্তি হয়েছে, ঠিক আছে। তো গ্রন্থি হচ্ছে সেটাই যেখান থেকে কিন্তু অনেকগুলো পর্বত উৎপন্ন হয় বা অনেকগুলো পর্বত এসে সেখানে মিলিত হয়। তো এখানেও আমরা দেখতে পাবো যেদিকে পশ্চিম ঘাট আর এদিকে পূর্ব ঘাট পরস্পর এসে কিন্তু এই জায়গায় মিলিত হয়েছে। তো যে অংশে মিলিত হয়েছে তাকে আমরা কি বলে থাকি? গ্রন্থি বলে থাকি। আর এটার নাম হচ্ছে নীলগিরি পর্বত। তাহলে নীলগিরি পর্বত অ্যাকচুয়ালি একটা পর্বত গ্রন্থি, যেখানে পূর্বঘাট পশ্চিমঘাট মিলিত হয়। এই কোশ্চেনটা কিন্তু 2025-এর এসএসসিতে এসেছিল, হ্যাঁ, যে পশ্চিমঘাট পূর্বঘাট কোন পর্বতমালায় মিলিত হয়। তো তার অ্যান্সার হতো কিন্তু নীলগিরি। এর গড় উচ্চতা 1500 থেকে 2000 মিটার, অনেকটাই বেশি। সর্বোচ্চ শৃঙ্গ দোদাবোতা, যেটা কিন্তু এই মালভূমির দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, অর্থাৎ গোটা দক্ষিণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কিন্তু কি, সেটা হচ্ছে দোদাবোতা। আর সর্বোচ্চ শৃঙ্গ যেটা নীলগিরির সামান্য নিচে অবস্থান করছে আনাইমালাই পর্বতে, আনাইমুদি, সেটা কিন্তু গোটা উপদ্বীপীয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। আর দোদাবেতা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। এই নীলগিরি কিন্তু একটা বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে। নীলগিরিতে একটা উপজাতি পাওয়া যায় যার নাম হচ্ছে টোডা উপজাতি। এটাও আমরা পূর্ব পরবর্তীকালে ইন্ডিয়ান জিওগ্রাফির অ্যাকচুয়ালি অনেক কিছু পড়তে হয়। সব কিছু যদি একসাথে আমরা পড়ি না তাহলে গোলমাল লেগে যাবে। ওই জন্য যে জিনিসটা যেখানে পড়া উচিত সেগুলো সেখানেই পড়বো। সব কিছুই কভার হবে, কিন্তু ধীরে ধীরে কভার হবে, ঠিক আছে। এবার দেখো নীলগিরিকে অ্যাকচুয়ালি নীলগিরি কেন বলা হয়? তো নীলগিরি এই জন্য বলা হয় যে এখানে একটা ফুল জন্মায় যার নাম হচ্ছে নীলকুরিঞ্জি। এই ফুলটা পাওয়া যায়, যেটা কিন্তু 12 বছর পর পর ফোটে, ঠিক আছে। তো 12 বছর পর পর ফোটে, আর যখন ফুটে গোটা পাহাড়টাই নীল রঙে ঢেকে যায় একদম, যে কারণেই দূর থেকে একদম নীল দেখায়। এবং এই কারণেই কিন্তু এই পাহাড়কে নীলগিরি পর্বত নামে আমরা চিনি। তো সর্বশেষ 2018 সালে তৈরি হয়েছিল, 19 নয়, 2018 সালে। নোটের মধ্যে এটা ঠিক করে দেবো আমি। এবং 2018 সালে যেহেতু হয়েছিল, তাহলে তার 12 বছর যোগ করলে 2030 সালে কিন্তু এই ফুলটা আবার ফুটবে। সেপ্টেম্বর, অক্টোবর এই সমস্ত সময়ে মাসে কিন্তু এই ফুলটা ফোটে, ঠিক আছে। এটা যাতে মনে থাকে নীলগিরি পাহাড়ের নাম নীলগিরি কেন। তো আমরা কি পড়লাম? আমরা পড়লাম 4টা পর্বত। কি কি পড়লাম? প্রথমে পড়লাম সাতপুরা, পূর্বঘাট, সরি পশ্চিমঘাট, পূর্বঘাট, এবং এখানে পড়লাম আমরা নীলগিরি। এই পর্বতগুলো ছাড়াও এখানে কিন্তু 3টা মালভূমি রয়েছে, একটা মহারাষ্ট্র মালভূমি, কর্ণাটক মালভূমি, আর এদিকে রয়েছে ছোট করে তেলেঙ্গানা মালভূমি। তো মহারাষ্ট্র মালভূমি মহারাষ্ট্র রাজ্য জুড়ে অবস্থান করছে অবভিয়াসলি। এটা কেন বিখ্যাত? এটা দাক্ষিণাত্যের সিঁড়ির জন্য বিখ্যাত, ডেকান ট্রাপ। দেখো এখানে এরকম করে সিঁড়ির মতো ভূমিরূপ দেখা যায়, ঠিক আছে। যে ভূমিরূপগুলো এখানকার ভৌগোলিক ভাষায় ডেকান ট্রাপ বা দাক্ষিণাত্যের সিঁড়ি নামে পরিচিত। আর এখানকার চূড়াগুলো চ্যাপ্টা হয়, যেমন এখানে দেখা যাচ্ছে চ্যাপ্টা। রেগুর মৃত্তিকা আছে, যে কারণে এখানে প্রচুর তুলা চাষ হয়, সেটুকু মনে রাখতে হবে। তবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডেকান ট্রাপ। যদি বলা হয় কোন মালভূমির প্রধান বৈশিষ্ট্য ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্যের মালভূমি, সেটা কিন্তু অ্যান্সার হবে মহারাষ্ট্র মালভূমি। নেক্সট রয়েছে কর্ণাটক মালভূমি। তো কর্ণাটক কেরল রাজ্যের কান্নুর ও কোজিকোড জেলা নিয়ে গঠিত। কেরল রাজ্যের 2টা জেলা কিন্তু এই অঞ্চলের অন্তর্গত। একে মহীশূর মালভূমিও বলা হয়। গ্রানাইট ও লাল মাটি দ্বারা কিন্তু গঠিত। আগে এটা যেমন কৃষ্ণ মৃত্তিকা ছিল, এটা কিন্তু লাল মাটি এখানে পাওয়া যায়। ব্যবচ্ছিন্ন মালভূমি, সমপ্রায় ভূমি। মুলানগিরি এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। বাবা বুদান একটা পাহাড় রয়েছে এই সমস্ত জায়গায়। বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ মুলানগিরি, যেটা কিন্তু গোটা কর্ণাটক মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কর্ণাটক মালভূমির কিন্তু 2টা অংশ রয়েছে, অর্থাৎ 2টা ভাগ রয়েছে। পশ্চিমের অংশটার নাম মালনাদ, আর পূর্বের অংশটার নাম কিন্তু ময়দান। দেখো ময়দান শব্দের অর্থ কিন্তু সমভূমি। তো মালনাদ কি? কন্নড় ভাষায় মালনাদের অর্থ হচ্ছে পাহাড়ি দেশ। তো আমরা জানি এখানে একটা পশ্চিমঘাট পর্বত রয়েছে, তো পশ্চিমঘাটের পর্বত সংলগ্ন অঞ্চলটাকে কিন্তু আমরা মালনাদ নামে চিনি, যার গড় উচ্চতা কিন্তু অনেকটাই বেশি, প্রায় 1000 মিটার। গ্রানাইট নিজ শিলায় গঠিত। তাহলে পশ্চিমের অংশটার নাম কি হলো তাহলে? মালনাদ, এবং পূর্বের অংশটার নাম হচ্ছে ময়দান। এই মালনাদ থেকে কিছু কিছু নদী নির্গত হয়েছে, যে নদীগুলো কিন্তু এই অঞ্চলের উপর দিয়ে গেছে, এবং এটা কিন্তু সমপ্রায় ভূমিতে পরিণত করেছে। ওই জন্য বলছে ময়দানের অর্থ হচ্ছে অনুচ্চ ভূভাগ। মালনাদের পূর্ব দিকে নিচু ও তরঙ্গায়িত সমপ্রায় ভূমিরূপ কিন্তু ময়দান নামে পরিচিত। অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের এই পাশে পূর্ব দিকের অঞ্চলটার নাম মালনাদ, এবং তার পূর্ব দিকের অঞ্চলটার নাম ময়দান। মালনাদ যেমন পাহাড়ি অঞ্চল উঁচু নিচু, ময়দান কিন্তু অতটা উঁচু নিচু নয়, প্রায় সমপ্রায়, ঠিক আছে, সমান আর কি। এবং লাস্ট যে টপিকটা, সেটার নাম হচ্ছে তেলেঙ্গানা। তো তেলেঙ্গানা কিছুই নয়, তেলেঙ্গানা রাজ্য জুড়ে অবস্থান করছে,
এর মধ্যে একটা কি পয়েন্ট বা ফিচার্স লক্ষ্য করা যায়, যার নাম হচ্ছে ঘাট। ঘাট ব্যবচ্ছিন্ন মালভূমি বা ঘাট লক্ষ্য করা যায়। এমনকি এখানে পেনিপ্লেনও দেখা যায়, সমপ্রায় ভূমি। তো মনে রাখতে হবে পেনিপ্লেন কিন্তু তেলেঙ্গানা মালভূমিতে দেখা যায়। এখান থেকে সেরকম কোশ্চেন আসে না। কোশ্চেন আসছে হচ্ছে এই যে মহারাষ্ট্র প্লেটু থেকে, যেখানে দাক্ষিণাত্যের সিঁড়ি দেখা যায়, আর এখানে দেখা যায় মালনাথ আর ময়দান। তো পরীক্ষায় যদি আসে মালনাথ ময়দান কার বৈশিষ্ট্য, তাহলে হবে কর্ণাটক মালভূমির বৈশিষ্ট্য। আর যদি পরীক্ষা আসে যে দাক্ষিণাত্যের সিঁড়ি কার বৈশিষ্ট্য, তাহলে কিন্তু হবে মহারাষ্ট্র প্লেটুর বৈশিষ্ট্য। তাহলে এই হলো গোটা কিন্তু কি বলে যে উপদ্বীপীয় মালভূমি, যার কিন্তু ৩টা ভাগ রয়েছে। আমি আরেকবার বলে দিই। একটা হচ্ছে মধ্য ভারতের উচ্চভূমি, যেটা কিন্তু নর্মদা নদীর উত্তরে রয়েছে। দ্বিতীয় হচ্ছে পূর্ব ভারতের উচ্চভূমি, যেটা কিন্তু সোন নদীর পূর্ব দিকে রয়েছে। আর এই মধ্য ভারতের উচ্চভূমির অর্থাৎ নর্মদা নদীর নিচে যেটা রয়েছে, সেটার নাম কিন্তু হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। এই টোটাল মালভূমিটা কতগুলি পাহাড় কিংবা পর্বত, ঠিক আছে, এবং কতগুলি মালভূমি অঞ্চলে বিভক্ত। তো এই অঞ্চলটা কিন্তু অনেকের পড়তে খুব সমস্যা হয়, এই জন্য এটা আমি অনেকটা ডিটেলসে পড়িয়েছি। তো আশা করি সবার ক্লিয়ার হয়েছে কনসেপ্টগুলো। আজকে এই পর্যন্তই। এরপর